কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। ঘুম ভাঙে মার ডাকে, নিয়তি, এই নিয়তি, সে কখন থেকে ঘুমাচ্ছিস? দুবার ডেকে গেলাম, ঘুম আর ভাঙে না। এবার ওঠ, এত ঘুমালে আর রাত্রে ঘুম আসবে না। চোখ কচলে উঠে বসি, অবেলায় ঘুম। এটা সকাল না বিকাল মনে করতে পারি না। বুঝতে বুঝতে কেটে যায় কিছুটা সময়। তারপর হঠাৎ বাবার কথা মনে পড়তে জিজ্ঞেস করি, মা, বাবা কোথায়? এই তো একটু আগে এলো, হাত মুখ ধুয়ে খাবি চল। খেতে বসে দেখি সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। আমিও ভেতরে ছটফট করছিলাম কি হলো ব্যাপারটা জানতে, অথচ মুখ ফুটে জিজ্ঞেসও করতে পারছি না। মা খেতে দিতে দিতে শেষে বলে, তোর বাবা বলছিল ওদের বাড়িটা ভালো নয়, সুভাষ ছেলেটি লম্পট। শুনি আমি চুপচাপ খেতে থাকি। বাবা বলেন, সেজমের বেলায় যে ভুল হয়েছে সে ভুল আর করছি না, নইলে আমি আসছি জেনেও সিনেমা দেখতে যাই বন্ধুদের সাথে। এ ছেলে লম্পট নয় তো কি? খাবারের থালায় আমার আঙুলগুলো অনাবশ্যক আঁকিবুকি কাটতে থাকে। বাবা খেতে খেতে বলেন, বাড়িটা নিঃসন্দেহে ভালো, জমিদার বাড়ি। বাবা মানিকলাল ভট্টাচার্য গণ্যমান্য ব্যক্তি, জমি জমা পুকুর সব আছে, অগাধ পয়সা। বাড়িতে দাস দাসীও অনেক, কিন্তু হলে কি হবে, ছেলেটি লম্পট। গিয়ে শুনি উনি বন্ধু বান্ধবদের সাথে সিনেমা দেখতে গেছেন, মাঝে মাঝেই নাকি যান। এ ছেলে লম্পট নয় তো কি, বিশেষ করে যখন আমি আসবো জানে। আর তাছাড়া আদর আপ্যায়নও সেইভাবে করেনি, না কুচু ভাব। এখানে নিয়তি সুখী হবে না, আমি এখানের নিয়তির বিয়ে কিছুতেই দেব না। একবার যে ভুল করেছি আর নয়। আমি চুপচাপ শুনছিলাম, শোনা ছাড়া কিছু করারও তো ছিল না। ভেতরে ভেতরে খুব ভেঙে পড়ছিলাম। চোখের সামনে যেন একটা স্বপ্নের অপমৃত্যু দেখছিলাম, কিছুতেই যেন মেনে নিতে পারছিলাম না। মাকে বলতে শুনি, তবু একবার ভেবে দেখতে পারতে, বাড়িটা যখন ভালো, হাজার হোক নাম করা বংশ, বংশ দিয়ে কি ধুয়ে খাবে? মেয়ে যদি সুখী হতে না পারে, সেজমের বেলায় যে ভুল করেছি সে ভুল আর করতে বলো না। সারা জীবন কেঁদে কেঁদে মরতে হবে, এটা বিয়ে বলে কথা, খেলনা নয় যে একটা ভেঙে গেলে আর একটা কিনে আনবে। দেখো তুমি যা ভালো বোঝো করো, আমি আর কি বলবো। বোঝাবুঝির কিছু নেই, আমি কাল ঘটক বাবুকে ডেকে পাঠাবো। এক দেখায় নিয়তিকে সবাই পছন্দ করবে। মেয়ে কি আমার ফেলনা? আমার আর কিছু ভালো লাগছিল না। কোনো রকমে খাওয়া শেষ করে মার ঘরে চলে আসি। আমি তখন ভেতরে ভেতরে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিলাম। বিগত 7 দিন ধরে যে স্বপ্নের জাল বুনেছিলাম, যে স্বপ্নটা একটু একটু করে আকাশে ডালপালা মেলেছিল, রঙে রসে সেজে উঠেছিল, সবুজ পাপড়ি মেলেছিল, কুড়ি ধরেছিল তার ডালপালায়, আজ হঠাৎ তার মৃত্যু প্রত্যক্ষ করলাম চোখের সামনে। নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না, কান্নায় গলা বুজে আসছিল। বালিশে মুখ গুজে অনেকক্ষণ কেঁদেছিলাম। কিছুটা রাগও হয়েছিল সুভাষের ওপর। এই দিনটাতেই কি সিনেমা যেতে হয়? সিনেমা যাওয়ার কি আর দিন ছিল না? কাঁদতে কাঁদতে কিছুটা তন্দ্রার মতো এসে গিয়েছিল। মা কখন পাশে এসে শুয়েছে বুঝতে পারিনি। আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কিরে মন খারাপ? কই না তো। তাহলে আজ যে বড় উল্টো দিকে মুখ করে শুয়েছিস? আমাকে জড়িয়ে ধরে না শুলে যে তোর ঘুম হয় না। পাশ ফিরে মাকে জড়িয়ে ধরে শুই। মন খারাপ করিস না, জন্ম মৃত্যু আর বিবাহ যে সব আগে থেকে ঠিক করা থাকে রে। আমরা নিমিত্ত মাত্র, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। মার কথা শুনতে শুনতে দুফোঁটা জল গড়িয়ে পড়ে বালিশ ভিজিয়ে দেয়। কোনো রকমে বলি, আমি আর কি বলবো, তোমরা যা ভালো বুঝবে করবে। কথাটা মুখে বলি বটে, কিন্তু কান্না যেন দেহের প্রতিটি শিরায় ধাক্কা খেয়ে ফিরতে থাকে। মা আমার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, নে এবার ঘুমো। সে সময় বাবা মায়ের মুখের ওপর কথা বলা যেত না, কথা বলার সাহসও ছিল না আমাদের। আর বিয়ের ব্যাপারে বাবা মার কথাই শেষ কথা। প্রেম ভালোবাসা ছিল যেন ব্রাত্য, সে সময় চিন্তাই করতে পারতাম না। আজকের দিনে হলে হয়তো সুভাষের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে বলতাম, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। মা বাবার কথা অমান্য করে হয়তো ঝাঁপ দিতাম সাগরে, বেরিয়ে পড়তাম অজানা পথে শুধু ভালোবাসাটুকু সম্বল করে। আমি যে সত্যি সুভাষকে ভালোবেসে ফেলেছিলাম। সেই ঘটনার পর সুভাষ আর কোনোদিন আমাদের বাড়ি আসেনি। বনভোজনের দিনই সুভাষকে শেষ দেখেছিলাম। প্রতিটি বিকেল যেন ছিল এক অন্তহীন বেদনার প্রতীক্ষা। বিকালে রান্নাঘরে চায়ের জন্য নেমে আসা, কিসের জন্য? বারান্দায় দাঁড়িয়ে থাকা, কার অপেক্ষায়? অতীতকে উকিঝুঁকি মেরে একবারের জন্য হলেও দেখার প্রত্যাশায় হয়তোবা। কোনোদিন দাদার বন্ধুরা এলে এক ছুটে দৌড়ে যাওয়া, সে এলো কি? হয়তোবা।
হঠাৎ দেওয়ালে ঝোলানো বড় ঘড়িটা ঢং ঢং আওয়াজে চমকে উঠি। তাকিয়ে দেখি রাত 2টো। এত রাত হয়ে গেছে বুঝতে পারিনি। দিদার ডায়েরির মধ্যে ডুবে গিয়েছিলাম। পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ। সব মানুষের মনের মধ্যে একটা তালাবন্ধ সিন্দুক থাকে, নাকছাবিটা সযত্নে রাখা থাকে সারা জীবন। মনটা সত্যি খারাপ হয়ে গেল। চোখের কোণে জল এসে যায় এই ভেবে যে দিদা এই বেদনা সারা জীবন বহন করেছিলেন, অথচ মুখ ফুটে কাউকে বলতে পারেননি বা বলেননি। টানা অনেকক্ষণ পড়তে পড়তে পিঠ টনটন করছিল। টেবিলের ওপর রাখা জলের বোতল থেকে 1 গ্লাস জল খেয়ে জানালার সামনে এসে দাঁড়াই। একটু আগে আকাশে যে মেঘ জমেছিল তা সরে গিয়েছে। আকাশও অনেকটা পরিষ্কার, তবু পশ্চিম আকাশের কিছুটা জায়গা জুড়ে হালকা মেঘের চাদর, তারই মাঝে কয়েকটি তারার উকিঝুঁকি। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে রবীন্দ্রনাথের কবিতাটি মনে পড়ে যায়। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা? ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? মনের মধ্যে গানটা গুনগুন করে উঠতেই কেঁদে ফেলি। কাল সকালে আবার বাড়ি ফিরতে হবে। গায়ে এলিয়ে দিই বিছানায়। বাড়ি ফেরার পর মাঝে কয়েকদিন খুব ব্যস্ততায় কাটে। মেয়ের স্কুল আর ক্লাস টেস্টের জন্য আর দিদার ডায়েরি নিয়ে বসা হয়নি। বরেরও ফিরতে রোজ রাত হয়। খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত 11টা বেজে যায়। তারপর আর শরীর চলে না, দু চোখে ক্লান্তি নেমে আসে। হাজার হোক বয়স হচ্ছে তো, এটা এখন বেশ বুঝতে পারি। মেয়ের পরীক্ষা কাল শেষ হলো। মাঝে কয়েকদিন ছুটি। স্কুলের ছুটি পেলে মেয়ে আর বাড়িতে থাকতে চায় না, খালি মাসির বাড়ি যাব যাব করে। মাসির মেয়ে পৃথা আবার ওর খুব বন্ধু, দুজনে একেবারে গলায় গলায়। হরিহর আত্মা। আজ সকালে মাসি এসে মেয়েকে নিয়ে যায়। কয়েকটা দিন ঘুরে আসুক, দুজনে একটু আনন্দ করতে পারবে। নইলে সেই অর্থে তো মেয়ের কোথাও যাওয়াই হয়ে ওঠে না। দুপুরের কাজকর্ম সেরে হাতে অনেকটা ফাঁকা সময়। কয়েকদিন ধরে দিদার ডায়েরিটা পড়া হচ্ছে না বলে মন উসখুস করছিল। খাওয়া দাওয়ার পর কিছুটা ফাঁকা সময় পেয়ে দিদার ডায়েরিটা নিয়ে বসি। সুভাষকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্নটা যে এভাবে দিবা স্বপ্নের মতোই ভেঙে যাবে ভাবিনি। খুব কষ্ট পেয়েছিলাম, অথচ মুখ ফুটে কাউকে কোনোদিন বলতে পারিনি। আর বলবই বা কাকে? কেই বা আমার কথা শুনবে? আর বলার সাহসও আমার ছিল না। এমনিতেই খুব রক্ষণশীল পরিবার। আমার বাবা ছিলেন ভীষণ রকম রক্ষণশীল। বাড়ির মেয়েদের জায়গা ছিল ওপর তলায়। জানালাগুলো ছিল ছোট ছোট আর বেশ উঁচুতে, যাতে বাইরে থেকে ঘরের মেয়েদের দেখা না যায়। নিয়ম কানুনও ছিল খুব কড়া। মেয়েরা একটু বড় হলে আর বাইরে যেতে পারবে না। আমাকে ছোটবেলায় স্কুলে যেতে দিয়েছিল, এটাই অনেক। তা না হলে স্কুলের দোরগোড়ায়ও পৌঁছতে পারতাম না। তারপর একটু বড় হতেই সে স্কুলের পাঠ মিটে গেল। মেয়েরা এখানে পর্দানসীন। ভাবখানা এমন যে ঘরের মধ্যে যা খুশি করো, কিন্তু বাইরে বেরোনো চলবে না। বাইরের জগৎ শুধু ছেলেদের, তার আলো বাতাস পাবে শুধু ছেলেরা। মেয়েরা রান্না করবে, স্বামীর সেবা করবে, আর গুছিয়ে ঘর সংসার করবে। আমি হাঁপিয়ে উঠতাম। আর এই 4 দেওয়ালের অন্ধকারে একটুখানি আলো এনে দিয়েছিল সুভাষ। এহেন পরিবারে প্রেম ভালোবাসা ছিল অপাংতেয়। এগুলোর কোনো অস্তিত্ব ছিল না, থাকাটা অপরাধ। মা বা বাবা যাকে দেখে বিয়ে দেবেন তার গলাতেই মালা ঝোলাতে হবে। তবু বারান্দায় এক চিলতে রোদ্দুরের মতোই এসেছিল সুভাষ। আজ তাই মাঝে মাঝে ভাবি, সুভাষের সাথে দেখা না হওয়াটাই বোধ হয় ভালো ছিল। তাহলে আর এত কষ্ট পেতে হতো না। বেশ তো ছিলাম। এক ঝোড়ো কালবৈশাখীর মতো সুভাষ এসে আমার সব কিছু তছনছ করে দিয়ে গেল। জানি এ ক্ষত সারতে সময় লাগবে, আর সারবে কিনা তাও জানি না। হয়তো সারা জীবন বহন করে নিয়ে বেড়াতে হবে। আজ সেদিনের কথা লিখতে বসে একটা কথা খুব মনে পড়ে গেল। ঘটনাটা খুব নাড়া দিয়ে গিয়েছিল আমাকে। তখন আমার বিয়ে হয়ে গিয়েছে। বিয়ের প্রায় বছর 2 পরের ঘটনা। আমি তখন বাপের বাড়ি এসেছিলাম কি একটা কাজে। আজ আর তা মনে নেই। দুপুরে খেয়ে দে মার সাথে গল্প করছিলাম। মা আমার হাতে একটা পান দিয়ে বলে, তোর সুভাষকে মনে আছে? চমকে মুখ ফিরে মার দিকে তাকাই। আকাশ থেকে বজ্রপাত হলেও আমি এভাবে চমকাতাম না। নিজেকে কিছুটা সামলে নি, যেন চিনতে পারিনি এমন ভাব দেখিয়ে বলি, কে সুভাষ? আরে সুমুর বন্ধু, তোর মনে নেই আমাদের বাড়িতে আসতো, যার সাথে তোর প্রথম বিয়ের কথা হয়েছিল?
ও আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে। কেন, কি হয়েছে? মা পান চিবুতে চিবুতে বলে, ছেলেটা বড় ভালো ছিল রে। সুভাষ পাগল হয়ে গিয়েছে, আমি জানতাম না। সুভাষের মা একদিন আমাদের বাড়ি এসেছিলেন, ওনার মুখেই জানতে পারি। রীতিমতো থতমত খেয়ে যাই। এ কি বলছে মা? এ আমি কি শুনছি? নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছি না। নিজেকে যথাসম্ভব ধীর স্থির রেখে জিজ্ঞেস করি, কেন, কি বললেন উনি? সে অনেক কথা। আমার তখন ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে। আরে বলোই না, কি বলল? বাড়ি বয়ে সে অপমান করে গেল। মানে? বিকালের দিকে এসেছিলেন হঠাৎ। আমি তখন কাজে ব্যস্ত ছিলাম। ছোটকু এসে আমাকে খবর দিল, মা, তোমাকে কে একজন খুঁজছেন, বৈঠকখানায় বসিয়েছি। আমি অবাক হয়ে যাই। এই অবেলায় কে আর আমাকে খুঁজবে? আমি যেতেই প্রথমে জোর হাতে নমস্কার জানাই, তারপর এটা সেটা কথার পর জানাই, তোর সাথে বিয়েটা ভেঙে যাবার পর কিছুদিন সুভাষ খুব মনমরা হয়ে গিয়েছিল। খুব একটা বাইরে বেরোতো না, নিজের ঘরে সারাদিন বন্দি হয়ে থাকতো, কারোর সাথে বিশেষ কথাও বলতো না। তারপর শেষে একদিন পাগল হয়ে যায়। অনেক ডাক্তার বৈদ্য দেখানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। এখন একেবারে বদ্ধ উন্মাদ। আমি চমকে তাকাই মার দিকে। এ কি বলছেন মা? নিজের কানেও যেন বিশ্বাস করতে পারছি না। চোখ দুটো ভিজে ভিজে লাগে, তবু শান্ত গলায় মাকে জিজ্ঞেস করি, তারপর আর কি বললেন? কি আর বলবেন, বাড়ি বই অপমান করে গেল। বলল, আপনাকে একটা কথা বলতে এসেছিলাম, যে মেয়ের জন্য আমার ছেলের এই অবস্থা হলো, সে কোনোদিন সুখী হতে পারবে না। কথাটা আজ আপনাকে বলে গেলাম, মিলিয়ে নেবেন। কথাগুলো বলে আর উনি অপেক্ষা করেননি, চলে যান। ঘরে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। আমার চোখের কোণে বাঁধ ভাঙা ঢেউ। নিজেকে সামলাতে কষ্ট হচ্ছিল। নীরবতা ভঙ্গ করে মা প্রথম কথা বলেন, আচ্ছা তুই সুখী তো? কথাটা এড়িয়ে যাই, জিজ্ঞেস করি, এটা কবেকার ঘটনা? তোর যখন সবে বিয়ে হয়েছে, হঠাৎই উনি বাড়িতে এসেছিলেন। আমাকে আগে বলনি তো? বলা আর হয়নি রে। আর এসব কথা কি আর বলা যায়? সেদিন আমি খুব কেঁদেছিলাম। ওপরে উঠে এসে শোবার ঘরে বালিশ ভিজিয়েছিলাম। যাকে প্রায় ভুলতে বসেছিলাম, চলার পথে পথের বাঁকে যাকে হারিয়ে ফেলেছিলাম, সে হঠাৎ ধূমকেতুর মতো উদয় হয়ে আবার সব কিছু গোলমাল করে দিল, ভিজিয়ে দিল আমাকে। সত্যি আমি কি সুখী হতে পেরেছি? বিবাহ বাসরের ঘটনাটা আবারও মনে পড়ে যায়। এই অভিশাপ কি আমাকে সারা জীবন ধরে বয়ে বেড়াতে হবে? এ থেকে কি মুক্তি নেই আমার? আমার চোখে তখন ঝর্ণা ধারা। কিছুদিনের জন্য স্তব্ধ হয়ে যাই। এ কি পড়ছি আমি? দিদা কি সত্যি সুখী ছিল না? এমনটা তো সেভাবে কখনো মনে হয়নি। কত হাসি খুশি মানুষ, কত আনন্দ করতেন, সারাটা জীবন হেসে খেলে কাটিয়েছেন। চোখ চলে যায় আমার ঘরে টাঙানো দিদার ছবিটার দিকে। এটি অনেক দিনের পুরানো একটা সাদা কালো ছবি, দিদার কাছ থেকে নিয়ে এসেছিলাম। ছবিতে দিদার বয়স কতই বা হবে তখন, বছর 30 বা 35। মুখে কি মিষ্টি হাসি! তবে কি হাসির পেছনে লুকিয়েছিল কোনো বেদনা, কোনো কান্না? দিদার মুখটা আবারও মনে পড়ে যায়। যৌবনে কি অপরূপ সুন্দরী ছিলেন দিদা, ভীষণ শৌখিন মানুষ ছিলেন। স্নান সেরে একটা চওড়া লাল পেরে কাপড় পরতেন। কাপড় পরার কায়দাটিও ছিল খুব সুন্দর, বেশ গুছিয়ে পরতেন। আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ সাজতেন। কপালে পরতেন সুন্দর করে একটা বড় লাল সিঁদুরের টিপ। মাথার সিঁথি রাঙিয়ে দিতেন চওড়া লাল সিঁদুরে। সিঁদুরের কাঁটা দিয়ে তাতে এক একদিন নানান কারুকাজ করতেন। জবা কুসুমের আলতা ব্যবহার করতেন। ফর্সা পায়ের পাতা দুটো সবসময় রাঙিয়ে রাখতেন লাল আলতায়। রূপোর নুপুরের রিনিঝিনি শব্দে সারা বাড়ি এক সুরেলা আওয়াজে মুখরিত হয়ে থাকত। স্নান সেরে এসে পায়ে আলতা পরে সীমন্ত রাঙিয়ে কোমর ছাপানো এলো চুলে যখন এসে বসতেন, কি অপরূপ লাগত দিদাকে। যেন সাক্ষাৎ দুর্গা প্রতিমা। এক মিষ্টি গন্ধে ভরে থাকতো সারা বাড়ি। কি মায়াময় রূপ! মুখের হাসিটি ছিল ভুবন ভোলানো। তবে কি দিদার এই মোহময় রূপের পেছনে ছিল কোনো বেদনার কাহিনী? ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। আবার দিদার ডায়েরিতে মনোনিবেশ করি। এদিকে আমার বিয়ের দেখাশোনা শুরু হলো। বাবা খগেনবাবুকে ডেকে পাঠিয়েছিলেন। পেশায় খগেনবাবু ঘটক, ঘটকালি করে জীবিকা নির্বাহ করে থাকেন। বয়স্ক মানুষ, বছর 45 বছর, একটু মোটা সোটা, হেলে দুলে চলেন। ধুতি আর পাঞ্জাবি ছাড়া অন্য কিছু পরতে দেখিনি। পাঞ্জাবির হাতাটা অনেক সময় গোটানো থাকে। কথায় পুরো জগৎ কিনে ফেলতে পারেন। আমার দিদিদের বিয়ের সম্বন্ধগুলো এই খগেনবাবুই এনেছিলেন। বাবা আমার কুষ্টি দেখালেন। অনেকক্ষণ ধরে আমার ঠিকুজি কুষ্টি নেড়ে চেড়ে দেখলেন। তারপর বললেন, দেবগণ, তুলা রাশি, আপনার চিন্তা নেই। মেয়ের জন্য আমি রাজ্যটো কেনে হাজির করব।
বেশ কিছু মন্ডা মিঠাই খেয়ে বিদায় হলেন। যাবার সময় হাত কচলাতে কচলাতে বলেও গেলেন, ইয়ে মানে আমারটা একটু দেখবেন। ইঙ্গিতটা বুঝতে অসুবিধা হয়নি। বাবা বললেন, এ নিয়ে আপনি চিন্তা করবেন না, নিয়তির জন্য রাজ্যটো কানুন, আমি আপনাকে খুশি করে দেব। খগেনবাবু বিদায় নেন। মাঝে বেশ কিছুটা সময় কেটে যায়। খগেনবাবু বেশ কিছু পাত্রে জোগাড় করলেও কোনো না কোনো কারণে বিয়ের কথা আর বিশেষ এগোয় না, বা বাবার পাত্রপক্ষ পছন্দ হয় না। রাত্রে খেতে বসে মা প্রায় রোজই বলেন, খগেনবাবুকে দিয়ে হবে না, তুমি অন্য ঘটক দেখো। বাবা খেতে খেতে বলেন, আমার সব মেয়ের বিয়ের সম্বন্ধ তো খগেনবাবুই এনেছেন, আর একটু দেখি, তারপর না হয় অন্য কিছু ভাবা যাবে। এদিকে মেয়ের বয়সও তো বাড়ছে, এভাবে তো ফেলে রাখা যায় না, এবার তো আর বিয়ে না দিলেই নয়। বাবা কিছুটা অন্যমনস্ক হয়ে যায়, একটু চুপ করে থেকে বলতে শুনি, সেজ মেয়ের বেলায় তো দেখলে সব কিছু না দেখে শুনে বিয়ে দিই কি করে? তা বলে কি শেষে আমাদের নিয়তির গলায় দড়ি কলসি জুটবে? তুমি এবার একটু ভালো করে চেষ্টা করো, বয়সও তো হচ্ছে, আর কিছুদিন পর 16ই পড়বে। মার কপালে চিন্তার ভাঁজ পড়ে। তখনকার দিনে 16 বয়সটা অনেক বেশি। বাবাকে বলেন, না গো, আর দেরি করা ঠিক হবে না, তুমি অন্য কোনো ঘটক দেখো। ঠিক আছে, আমি খোঁজ খবর করছি। এরই মাঝে আরও বেশ কিছুটা সময় যায়। খগেনবাবু একটি পাত্র জোগাড় করেছিলেন, কথাবার্তাও কিছুটা এগিয়েছিল, শেষমেশ না হয়ে যায়। বাবা মা, বিশেষ করে মা, আমার বিয়ের চিন্তায় অস্থির হয়ে ওঠে। খগেনবাবু যে কয়েকটি পাত্র জোগাড় করেছিলেন তা হয় বাবার পছন্দ হয় না, নয়তো ঠিকুজিতে মেলে না। কোষ্ঠী বিচার করে পাত্রপক্ষ না করে দেন। মার কপালে রীতিমতো চিন্তার রেখা দেখা যায়। আমি তখন 16ই পড়েছি। তখনকার দিনে 16টা বেশ বেশি বয়স বিয়ের জন্য। বাড়িতে আইবুড়ো মেয়ে থাকলে পাড়া প্রতিবেশীও নানান কথা বলে। খেন্তি মাসি বলে এক বিধবা মহিলা প্রায়শই আসতেন আমাদের বাড়ি। মায়ের পাতানো সই ছিল, আমি মাসি বলে ডাকতাম। খাওয়া দাওয়ার পর দুপুরে আসতেন আমাদের বাড়ি। পান চিবুতে চিবুতে বেশ ট্যাক ট্যাক করে কথা বলতেন, সই, তোমার মেয়ের যে বেশ বয়স হলো গো। বাড়িতে এরকম বিয়ের যোগ্যী মেয়ে ফেলে রাখা ঠিক নয়, নানান লোকে নানান কথা বলে, দিনকালও ভালো নয়, তুমি বাপু এবার নিয়তির বিয়ের ব্যবস্থা করো। দেখাশোনা তো চলছে, কিন্তু ঠিকুজিতে মিলছে না, চেষ্টা চরিত্র তো কম করছি না। পানের পিক ফেলতে ফেলতে খেন্তি মাসি বলতেন, না না, এবার একটু উঠে পড়ে লাগো, এভাবে ফেলে রাখা ঠিক নয়, দিনকে দিন ধিঙ্গি হচ্ছে, কখন কি করে বসে, দিনকাল ভালো নয় গো, সমত্ত মেয়ে, সময় থাকতে থাকতে বিয়ে দেওয়া ভালো। মা একটা দীর্ঘশ্বাস ফেলতেন। আমারও খারাপ লাগতো, খেন্তি মাসিকে আমি দু চোখে দেখতে পারতাম না। আমার বিয়ে হয়নি তো তোর কি রে বাবু, তোর কিসের এত আদিক্ষেতা? সেদিন মা খেতে বসে বাবাকে বললেন, খগেনবাবুকে দিয়ে একেবারেই তো কিছু হচ্ছে না, একটাও ভালো পাত্রে জোগাড় করতে পারলেন না। আচ্ছা, পরাণ বাড়ুজ্জেকে খবর দিলে হয় না? বাবা খেতে খেতে মুখ তুলে বললেন, কথাটা কিন্তু মন্দ বলনি, আমার মনেই ছিল না, উনিও তো ঘটকালি করে থাকেন, আমি কাল ওনাকে একবার ডেকে পাঠাই। পরাণ বাড়ুজ্জে মানে পরাণ বন্দ্যোপাধ্যায়, পেশায় পুরোহিত। পুরোহিত হিসাবে ভালো নামডাক আছে। আমাদের বাড়িতে পুজো আচ্চায় পৌরোহিত্য করেন, ভালো যজমান আছে। পৌরোহিত্যের সুবাদে নানান বাড়ির খোঁজ খবর রাখেন, আর যার ফলে ঘটকের কাজটিও করে থাকেন, মানে দুই হাত এক করে দেওয়া, কিছু উপরই ইনকাম। আমি ওনাকে ঠাকুর মশাই বলতাম। বয়স 50 ছুঁই ছুঁই, মোটা সোটা ফর্সা গোলগাল চেহারা, অনেকটা গাবলু টাইপের। চিবুকের কাছে ডান দিকে একটা কালো আঁচিল, মাথার দুধারে কাঁচা পাকা চুল। মাথার মধ্যিখানে বেশ কিছুটা জায়গা জুড়ে একটা ডিম্বাকৃতি টাক, ভুঁড়ির বহরটি দেখার মতো। ধুতি পাঞ্জাবি ছাড়া অন্য কিছু পরতে দেখিনি। ধুতিটা বেশ গুছিয়ে পরেন, মুখে সবসময় একটা মিষ্টি হাসি লেগে থাকে। কথা বলার কায়দাটিও সুন্দর, গল্প করতে ভালোবাসেন, আর একবার কথা বলতে শুরু করলে থামতে চান না। তারই মিষ্টি স্বভাবের জন্য যজমান ছিল ক্রমবর্ধমান। লোকজনের হাড়ির খবর রাখেন। বাবা লোক দিয়ে খবর পাঠান, ঠাকুরমশাইকে একবার বাড়িতে আসতে বলেন। বৈঠকখানা ঘরে বাবার সাথে অনেকক্ষণ কথা হয়। আমার ঠিকুজি কুষ্টি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখেন, তারপর বলেন, একটি ভালো পাত্র আছে, ভালো সম্ভ্রান্ত পরিবার, রাসবিহারের কাছে বনেদি বাড়ি, ছেলের বাবাও বিখ্যাত মানুষ, রায়বাহাদুর অমৃতলাল ভট্টাচার্য। ছেলের সরকারি চাকরি, আমি কথা বলে আপনাকে জানাবো। কয়েকদিন পর ঠাকুরমশাই আবার এসে হাজির হন। বাবাকে বলেন, আমাদের নিয়তিমা একেবারে সাক্ষাৎ মা লক্ষ্মী, বুঝলেন কি না? এ একেবারে রাজ্যটোক, আমি নিজে ঠিকুজি পরীক্ষা করে দেখেছি, পাত্রপক্ষরও পছন্দ হয়েছে। এবার আপনারা রাজি থাকলে কথাবার্তা এগোনো যেতে পারে।
বিয়েটা হঠাৎ করে ঠিক হয়ে যায়। বাবা আগে ওনাদের বাড়ি গিয়েছিলেন, প্রাথমিক কথাবার্তা সেরে আসেন, নিমন্ত্রণ করে আসেন আমাদের বাড়িতে আসার জন্য। বাড়িতে এসে জানান ছেলেটি ভালো, সরকারি চাকুরে। বাড়িটিও বেশ ভালো, পুরনো বনেদি বাড়ি, এদেশীয়, কলকাতায় বহুদিনের বসবাস, এলাকায় ভালো পরিচিতি আছে। সম্ভ্রান্ত পরিবার, এমন একটি পাত্রকে হাতছাড়া করাটা ঠিক হবে না। মা সেলাই করছিলেন, মুখ তুলে বলেন, তুমি ঠিক করে সব কিছু দেখেছ তো? হ্যাঁ, আমি সব খোঁজ খবর করেছি, ভালো বাড়ি, আমাদের নিয়তির সাথে মানাবে ভালো। আর নিয়তিরও তো বয়স হচ্ছে, ঈশ্বরের কৃপায় সবকিছু যেন ঠিকঠাক হয়ে যায়। হঠাৎ করে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। ওনারা দেখতে এসেছিলেন সদল বলে। আতিথেও তা ত্রুটি করেননি বাবা। মা আমাকে নিয়ে এসেছিলেন ওনাদের সামনে। শাড়ি পরে জবুথবু হয়ে বসেছিলাম। লজ্জা আড়ষ্টতা কিছুতেই কাটাতে পারছিলাম না। যাবার সময় পাকা কথা দিয়ে যান, আর আমার বিয়েটাও হঠাৎ করে ঠিক হয়ে যায়। যতদিন বিয়ে হয়নি ততদিন বেশ ছিলাম। বিয়েটা ঠিক হয়ে যাবার পর একটা অন্যরকম অনুভূতি গ্রাস করে। মিথ্যে বলবো না, ভালো লাগা একটা অনুভূতি নিশ্চয়ই ছিল, কিন্তু সেই সাথে অজানা একটা ভয় গ্রাস করেছিল। ছেলেটিকে চিনি না, জানি না, না জানি কেমন হবে। এই অচেনা অজানা ছেলেটির সাথেই বাকি জীবন কাটাতে হবে। জীবনের সব সুখ দুঃখ ভাগ করে নিতে হবে। যেদিন বিয়ের প্রথম সবকিছু ঠিকঠাক হয়, আজও মনে আছে। সেদিন খুব কেঁদেছিলাম। সেদিন মনে হয়েছিল আজ সুভাষকে চিরতরে হারালাম। সবকিছু যেন শেষ হয়ে গেল। কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে দিয়েছিলাম, নিজেকে প্রবোধ দিয়েছিলাম, সান্ত্বনা দিয়েছিলাম এই বলে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য বিধির বিধানকে মেনে নিয়েছিলাম। এদিকে বিয়ের সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর রোজই বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করেন। কেউ বাহবা দেন, কেউ দেন নানান উপদেশ। শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায়, তবু মুখ বুজে সব শুনতে হয়। ইদানিং মাকেও দেখি আমার প্রতি যেন একটু বেশি যত্ন করছেন। আগে আমি নিজেই চুল বাঁধতাম, এখন দেখি বিকালে নিয়ম করে মা আমার চুল আঁচড়িয়ে বেঁধে দিতেন। আয় বস, তোর চুলটা বেঁধে দি। আমি নিজে পারি তো, আর তো কদিন, এই কদিন না হয় আমিই বেঁধে দেব। আমি না করতাম না। সত্যি কথা বলতে কি ভালোই লাগতো। মা খুব সুন্দর করে চুল আঁচড়িয়ে বেড়া বেনুনি করে দিতেন। চুল আঁচড়াতে আঁচড়াতে নানান গল্প করতেন, মার বিয়ের গল্প। সেই কবে 12 বছর বয়সে বিয়ে হয়ে ফরিদপুরে এসেছিলাম। দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেল। তোর বাবাই ছিলেন সবার বড়। ওই বয়সেই রান্নাঘরে ঢুকেছিলাম। এতগুলো দেওর, তাদের রান্নাবান্না জলখাবার করা কি চারটিখানি কথা? পান থেকে চুন খসলে নানান কথা শুনতে হতো। তারপর তোরা এলি। সবার ভাই ফরমাস খাটতে খাটতে আর হেসেল ঠেলতে ঠেলতে জীবনের এতগুলো বছর কেটে গেল। বুঝতেই পারলাম না কিভাবে সময়গুলো পার হয়ে গেল। এবার তোরও বিয়ে হয়ে যাবে, তুইও চলে যাবি, পর হয়ে যাবি। ভরা সংসার এবার শূন্য হতে শুরু করেছে। জীবনের এটাই নিয়ম, সব শূন্য করে দিয়ে খালি হাতে চলে যেতে হয়। আমি পর হতে যাব কেন? যেমন তোমার মেয়ে ছিলাম তেমনই থাকবো। মা হাসেন, হাসিটা বড় উদাস বলে মনে হয়। না রে, হেসেল ঠেলতে ঠেলতে আর ভাই ফরমাস খাটতে খাটতে আর কোনো দিকে তাকার সময়ই পাবি না। চুল বাঁধা হয়ে গেলে গালে আলতো টোকা দিয়ে বলতেন, ওটাই তোর নিজের সংসার, নিজের জগৎ। এই সংসারের ভালো মন্দ সবকিছু তোর হাতে, সবার যত্ন করিস, খেয়াল রাখিস সবার। আজকে এই বুড়ি বয়সে যখন 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, সেদিনের মার সেই কথাগুলো খুব মনে পড়ে। সত্যিই তো, আমার সংসার, আমার জগৎ। সেই 16 বছর বয়সে এই ঘরে পা রেখেছিলাম, আর দেখতে দেখতে আমিও কাটিয়ে দিলাম এতগুলো বছর। সবার খেয়াল রাখতে গিয়ে কখন যেন নিজের খেয়ালই রাখতে পারিনি। যাক সে কথা। আমার বিয়ের কথায় আসি। ছেলেটিকে দেখার সৌভাগ্য আমার হয়নি, আর সেকালে এসব ছিলও না, শুধু বাবা দেখেছিলেন। মাও দেখেননি। বাবার মুখে শুনেছিলাম বনেদি বাড়ি, সম্ভ্রান্ত পরিবার, ছেলেরা নাকি 2 ভাই, এ ছোট। বাবার মা দুজনেই গত হয়েছেন, পয়সা কড়ির অভাব নেই, ব্যাস এইটুকুই। আর বেশি কিছু জানতাম না। আস্তে আস্তে বিয়ের দিন এগিয়ে আসতে থাকে, আর যতই এগিয়ে আসতে থাকে বাবা মা খুব ব্যস্ত হয়ে পড়েন। কেনাকাটা তো ছিলই, এছাড়া বিয়ের নিমন্ত্রণ, অতিথি আপ্যায়ন এসব লেগেই থাকতো। আমার বিয়ে হয়েছিল মাঘ মাসে। আমাদের বাড়ি ছিল খুব রক্ষণশীল। দিনক্ষণ মাস নিয়ে বাবার খুব বাছবিচার ছিল, খুঁতখুঁতানি ছিল। যে কোনো শুভ কাজ পাঁচই দেখে করতেন, তাও আবার সবকিছু খুঁটিয়ে দেখতেন। ঠাকুরমশাইকে ডেকে পাঠান, বিয়ের দিনক্ষণ নির্ধারণ করতে বলেন। আমার বিয়েতে পৌরোহিত্য করেছিলেন পরাণ বাড়ুজ্জে, মানে যিনি এই সম্বন্ধ ঠিক করেছিলেন। তিনি দিনক্ষণ পাঁজি দেখে বাবার অনুমতি নিয়ে মাঘ মাসে বিবাহ স্থির করেন।
এদিকে যত বিয়ের দিন এগিয়ে আসতে থাকে বাবা মা ততই ব্যস্ত হয়ে পড়েন। আর মাত্র একটা মাস বাকি। নিমন্ত্রিত অতিথিরা কোথায় থাকবেন, কোথায় শোবেন, তার জোর জল্পনা কল্পনা চলতে থাকে। আর সেই মতো ব্যবস্থাও। শীতকাল, লেপ কাঁথা কম্বল তো লাগবেই, তার ওপর থাকা খাওয়ার ব্যবস্থা। আত্মীয় স্বজন অনেকেই দূর দূরান্তে থাকতেন। নিমন্ত্রণ পর্ব তাই শুরু হয়েছিল অনেক আগে থেকেই। মনে আছে আমার বিয়ের সময় দিদিরা আর বেশ কিছু আত্মীয়রা সপ্তাহখানেক আগেই এসে গিয়েছিলেন। নিজেরা দাঁড়িয়ে থেকে বিয়ের সমস্ত কাজ দেখাশোনা করেছিলেন। এক একজনে এক একটি কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। নিচের আর ওপরের ঘরগুলি মিলিয়ে সবাইকে থাকতে দেওয়া হয়েছিল। বিছানা করা হয়েছিল মাদুর পেতে, শীতটাও পড়েছিল বেশ জাঁকিয়ে। চাদর, লেপ, কাঁথা, কম্বল পাড়া হয়েছিল। টিন টিন মুড়ি কিনে রাখা হয়েছিল। আর ছিল মুড়কি, মুড়ি, মুড়কি আর বোঁদে দিয়ে সকালের প্রাতরাশ হতো। সারা বাড়িতে তখন এক হই হই ব্যাপার, একটা বিয়ে বিয়ে গন্ধ। হঠাৎ করে আমার কদর যেন খুব বেড়ে গিয়েছিল। সেই সময় পদ্য লেখার খুব চল ছিল। পত্র নিমন্ত্রণে পদ্য লেখা হতো। আমাকে নিয়ে শুরু হয়ে গিয়েছিল পদ্য লেখা। সারা বাড়ি জুড়ে নিমন্ত্রণ পত্রে পদ্য লেখার হিড়িক পড়েছিল। সেসব পদ্য বা ছড়া আজ আর মনে নেই, তবে দুই একটা ছড়া বেশ মনে আছে। মাঝে তুই আজ চললি শ্বশুর ঘর, ওদের ঘরে সূর্য ওঠে, আমার ঘর আধার। কিংবা আরও একটি ছড়া, এতদিন ছিলি আপন, আজকে হলি পর, পর আজ আপন হলো বিশ্বজোড়া ঘর। দিন খুব দ্রুত এগিয়ে আসতে থাকে। দুদিন আগে থাকতে ভিয়েন বসানো হয়েছিল বাড়িতে। বাড়ি ছাদের চারিদিক ঘিরে প্যান্ডেল টাঙানো হয়েছিল। পোড়া ইট আর মাটি দিয়ে লেপে বড় বড় উনুন বানানো হয়েছিল। পরিচিত হালুইকরদের ডাকা হয়েছিল। তদারকিতে ছিলেন আমার বাবার এক আত্মীয়। আমি ওনাকে মেসোমশাই বলতাম। আগে থেকে মজুত করা হয়েছিল টিন টিন ঘি, বস্তা ভরা ময়দা, চিনি, বড় বড় রেকাবি গলিতে সাদা কাপড় দিয়ে বাঁধা ছানা, খোয়া। ভাড়া করে নিয়ে আসা হয়েছিল বড় বড় বারকোশ, থালা, গামলা, বালতি। রসগোল্লা, পান্তুয়া, ল্যাংচা, রাজভোগ, কমলাভোগ, বোঁদে, রকমারি সন্দেশ বানাতে লেগে গিয়েছিলেন হালুইকরেরা। আর চেখে দেখার লোকের অভাব ছিল না। আমিও লোভ সামলাতে পারতাম না। ছাদে আসার অছিলায় দু একটা মিষ্টি চালান করে দিতাম মুখে। একটা চিলেকোঠা ছিল, সেটাকেই করা হয়েছিল ভাড়ার ঘর। নানান মিষ্টি বানিয়ে বড় বড় বারকোশ আর থালায় করে সাজিয়ে রেখেছিলেন হালুইকরেরা। রসের মিষ্টিগুলি বড় বড় মাটির হাঁড়িতে রাখা হয়েছিল। চিলেকোঠার দরজার চাবি মেসোমশাইয়ের দায়িত্বে। ওনার অনুমতি ছাড়া চিলেকোঠার ঘরে কেউ ঢুকতে পারবে না। খুব পরিশ্রম করেছিলেন উনি। ভাড়ার ঘর সামলানো থেকে শুরু করে লোক খাওয়ানো আর দেখাশোনা করা নিপুণ হাতে করেছিলেন। বিয়ের দিনটা খুব মনে পড়ে আমার। সে দিনটা কি ভুলতে পারি? কোনো মেয়েই বোধহয় ভুলতে পারে না। একটা আলাদা স্মৃতি, একটা আলাদা অনুভূতি, একটা আলাদা রকমের ভালো লাগা। এই দিনটার জন্যই যে কত স্বপ্ন দেখেছি, কত রঙিন স্বপ্নের জাল বুনেছি। এই দিনটার জন্যই যে প্রতীক্ষার এত প্রহর গুনেছি, তিল তিল করে স্বপ্নের মালা গেঁথেছি। রাজার কুমার আসে পক্ষী রাজে চড়ে, আমার রাজপুত্র, আমার স্বপ্নের রাজকুমার। টকবক টকবক করে ঘোড়া ছুটিয়ে আসবে, ঘোড়ার গাড়িতে নিয়ে যাবে আমায়। সহিস টেনে ধরবে লাগাম, ঘোড়া ছুটবে টকবক টকবক টকবক। সানাই বাজবে, সে সানাইয়ের আতর ছড়িয়ে পড়বে ঘরের কোণে কোণে, আমার মনের মণিকোঠায়। হ্যাজাক বাতি জ্বালিয়ে আসবে বরযাত্রী দল, বাজনা বাজবে। আমার সামনে এসে দাঁড়াবে আমার রাজকুমার, নিজের গলার বরমাল্যটি খুলে পরিয়ে দেবে আমার গলায়। বলবে, আমার রাজকুমারী, বরমাল্যটি পরিয়ে দিলাম তোমার গলে। আর আমি বলবো, এসো আমার রাজকুমার, আমাকে গ্রহণ করো। তোমারই প্রতীক্ষায় যে গুনেছি এতগুলি বছর, আজ আমি ধন্য। তোমাতেই সমর্পিত আমার হৃদয়, আমি তোমাতেই সঁপেছি আমার প্রাণ। আজ থেকে আমি শুধু তোমার, তোমারই জন্য যে আমার কুমারী থেকে নারী হয়ে ওঠা, সার্থক আমার নারী জীবন। আজীবন সায়াঙ্গে পৌঁছেও সেদিনের সে স্মৃতি ভুলতে পারিনি। সকাল থেকে ছিল খাবারে নানান আয়োজন, প্রচুর নিমন্ত্রিত অতিথি আর আত্মীয় স্বজন। লোক খাওয়ানোতে বাবা কার্পণ্য করেননি। দুপুর ও রাত্রে ছিল নানান পদ। তখন প্রথমে কলাপাতার এক কোণে নুন আর গাওয়া ঘি দেওয়ার নিয়ম ছিল, তারপর আসতো এক একটি পদ। খাইয়ে মানুষ তখন কম ছিল না, লোককে খাইয়ে আনন্দ ছিল। এক পাতে 50টা রসগোল্লা কিংবা গোটা 30 মাছ ভাজা সাবার করে দিত। তাদের খাইও ছিল এক অনাবিল আনন্দ। মেসোমশাই খাওয়া দাওয়ার তদারকি করেছিলেন নিপুণ হাতে। বাজখাই গলা হাঁক পেরে বলতেন, ওরে এদিকে আয় রে, বারুদ যে মশাইকে 10টা মাছ ভাজা দিয়ে যা। আরে না, 20খানা হয়ে গেছে, আর পারবো না।
আরে নিন নিন, আপনি পারবেন না তো কে পারবে? আপনার মতো খাইয়ে মানুষ আছে এ তল্লাটে? এই বলে পাতে চাপিয়ে দিতেন গোটা 10 মাছ ভাজা। আর কয়েকটা দিই বাড়ুজ্জে মশাই। কথাটা বলতে বলতেই হাঁক পারতেন আবার, ওরে ওদিকে নিত্যানন্দের পাত যে খালি যাচ্ছে, কি যে করিস না তোরা সব। খেতে পারার একটা প্রতিযোগিতা যেন চলতো, আর সেসব সামলাতে হিমশিম খেয়েছিলেন মেসোমশাই আর তার দলবল। মাঘের শীতেও কোমরে গামছা বেঁধে লোক খাওয়ানো সামলাতে গলদঘর্ম হয়েছিলেন। আমার বিয়েতে পদ কম হয়নি। সরু চালের ভাত, রুই মাছের মুড়ো দিয়ে মুগের ডাল, মুড়ি ঘন্ট, লম্বা ডাঁটি সমেত বড় সাইজের বেগুন ভাজা, কুমড়ো ভাজা, খুব মিহি করে কাটা আলু ভাজা, কুমড়ো ছক্কা, বড় বড় সাইজের কাতলা মাছ ভাজা, মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, পোলাও, পাঁঠার মাংস, চাটনি, পাঁপড় ভাজা, রাবড়ি, ক্ষীর, রসগোল্লা, রাজভোগ, 3 রকমের সন্দেশ। আর ছিল পান। পানগুলো কিন্তু কেনা ছিল না, আগের দিন রাত্রে বাড়ির মেয়েরা সারাদিন ধরে পান বানিয়ে মজুত করে রেখেছিল। সকাল থেকে ছিল বাড়িতে হইচই, উলুধ্বনিতে সারা বাড়ি মুখরিত। সবাই ব্যস্ত আমাকে নিয়ে। কেউ নানান উপদেশ দেয়, কেউ গাল টিপে দিয়ে আদর করে। নিজের দাম আর চাহিদা যেন হঠাৎ করেই এক লাফে অনেকখানি বেড়ে যাওয়া। একটা আলাদা অনুভূতি আর ভালো লাগায় মন ভরে যায়। নানার স্ত্রী আচার পালন করতে করতেও স্বপ্ন দেখি আমার রাজকুমারকে নিয়ে। নতুন ঘর, নতুন সংসার, সবাইকে ভালোবাসবো, বাড়ির বড়দের সেবা যত্ন করব, আমার সংসারকে গড়ব আমার নিজের হাতে, আমার নিজের মতো করে। সে হবে আমার স্বর্গরাজ্য, সে রাজ্যের রাজকুমারী আমি। অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে সে এসে বসবে ঘরে, শরীর এলিয়ে দেবে বিছানায়, মাথায় ঘোমটা টেনে আমি আসবো চায়ের পাত্র নিয়ে। এই নিন আপনার চা। সে আস্তে আস্তে উঠে বসবে বিছানায়, দাঁড়াবে আমার সামনে, দুহাতে সরিয়ে দেবে আমার ঘোমটা, মাথার ঘোমটা খসে পড়বে, আমার মুখটা দুহাতে তুলে ধরে বলবে, আগে দেখি তোমার চাঁদপানা মুখটা। আমি লাজুক পায়ে দৌড় লাগাবো রান্নাঘরে, তবে এই হাজারো ভালো লাগার সাথে যেন 1 বালতি জলে মিশেছিল একটুখানি চুন। এক অজানা আশঙ্কা, ভয় আর কিছুটা কৌতূহলের সংমিশ্রণ ছিলই। আমি পাত্রটিকে কোনোদিন দেখিনি, সত্যি কথা বলতে কি মাও না। শুধুমাত্র বাবা দেখেছেন সেদিন, যেদিন ওনাদের বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে এসেছিলেন। তারপর হঠাৎ করে বিয়েটা ঠিক হয়ে যাওয়া, এক দেখাতে পাকা কথা সারা। না জানি আমার বর কেমন হবে, দেখতে কেমন, বয়স কত, বাড়িতে আর কে কে আছে, এসব কিছুই জানি না। প্রশ্নগুলো মনের বারবার উকিঝুঁকি দিয়ে যায়। মনের কল্পনায় অজানা উত্তরগুলো এলোমেলো ঘুরে বেড়ায়। বাবাকে যে মুখ ফুটে জিজ্ঞেস করব সে সাহসও ছিল না। বাবা যা ভালো বুঝেছেন সেটাই করেছেন, সেটাকেই মেনে নেওয়া। তবুও ছায়ার মতো কৌতূহল আমার পিছু ছাড়ে না, আর তাই স্বপ্নের জাল বুনতে থাকি। অধীর প্রতীক্ষায় শুভ দৃষ্টির সময়টুকুর জন্য মুখিয়েছিলাম, দেখব আমার স্বপ্নের রাজকুমারকে। বিয়ের দিন সকাল থেকে নানার স্ত্রী আচার আর উলুধ্বনিতে বাড়িতে হই হুল্লোড়। সূর্য উঠতে তখনও অনেকটা সময় বাকি। রাত থাকতে উঠে এও স্ত্রীরা কাছেই পুকুরে জোড়া পানিতে যায়। জলে নেমে লোহার একটি দণ্ড দিয়ে জলে যোগচিহ্ন কেটে মঙ্গল কামনা করে কলসি ভরে জল নিয়ে উলুধ্বনি দিতে দিতে বাড়িতে আসে। তারপর কলসিতে পঞ্চফল রেখে নতুন বস্ত্র দিয়ে কলসির মুখ ঢেকে ফুলের মালা দিয়ে বেঁধে কলসিটি রাখা হয় ঠাকুর ঘরে আমার মঙ্গল কামনায়। রাত্রে বর এলে তার হাতে একটি করে ফল দেওয়া হবে, আর সাথে সাথে একটা করে চটুল প্রশ্ন মেয়েদের। তারপর ছিল দধি মঙ্গল। সূর্যের মুখ দেখা চলবে না, তার আগেই সারতে হবে দধি মঙ্গল। মা, আমার দিদিরা আর এও স্ত্রীরা সবাই মিলে আমাকে চিড়ে আর দই মেখে খাওয়ান, নিজেরাও অল্প মুখে দেন। এরপর সারাদিন উপোস, আর কিছু খেতে পারবো না সারাদিন। এরপর ছিল ওদের উলুধ্বনি দিতে দিতে জল সইতে যাওয়া আর জল ভরা। গায়ে হলুদটা বেশ মনে পড়ে, সব মেয়েদেরই মনে থাকে বোধ হয়, এটা কি কেউ ভুলতে পারে? আমি সেদিন একটা হলুদ শাড়ি পরেছিলাম। বরপক্ষ থেকে হলুদ আসার পর হলুদ মাখানোর হিড়িক পড়ে যায়। আর সেই সাথে ছিল উলুধ্বনি আর রঙ্গতামাশা। একটি পাথরের শিলের ওপর আমি দাঁড়াই, শিলের চারিদিক ছোট ছোট 4টে কলা গাছ রাখা হয়। আমাকে মাঝখানে রেখে ওরা হলুদে চোবানো সুতো কলা গাছকে বের দিয়ে চারিদিকে ঘোরায়। তারপর বরের গায়ে ছোঁয়ানো হলুদ আমাকে ছুঁয়ে শুরু হয়ে যায় হলুদ মাখামাখি। তারপর 4টি মাটির ভাঁড় পায়ে চেপে ভাঙতে হয়। ঠাকুরমশাই হলুদে মাখা সুতো আর তাতে দূর্বা ঘাস দিয়ে আমার হাতে বেঁধে দেন। এই গায়ে হলুদের স্মৃতি এত মধুর যে আজও আমার মনে আছে।
যেন চোখের সামনে দেখছি সবকিছু। যেভাবে সবাই আমাকে হলুদ মাখিয়েছিল, আমি ভেসে গিয়েছিলাম। মনে হয়েছিল এত ভালোবাসা, এত আদর কি আমার কপালে সইবে। তারপর ছিল কনে স্নান। বাড়ির কাছে একটি পুকুরে ওদের সাথে আমি স্নান করতে যাই। ওরা উলুধ্বনি দিতে থাকে। আমার খুব লজ্জা লাগছিল, আবার ভালোও লাগছিল। চার দেওয়ালের বদ্ধ জীবন থেকে যেন মুক্তির স্বাদ পেয়েছিলাম। নতুন জীবনকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম প্রতিটা মুহূর্ত। মোনামণি ভাসানো ছিল। মোনামণি দুটো পুকুরে ভাসতে ভাসতে একসাথে মিলতেই সবাই উলুধ্বনি দিয়ে ওঠে। এক পড়শি এও আমার গাল টিপে দিয়ে বলে, তোর বিয়ে সুখের হবে। একটা ঘোরের মধ্যে দিয়ে সময় যেন বিদ্যুৎ গতিতে এগিয়ে চলে। একটার পর একটা স্ত্রী আচার শেষ করতে করতে দুপুর গড়িয়ে যায়। আমার না খেয়ে থাকার অভ্যেস ছিল না বিশেষ। সেই কোন সকালে খেয়েছি, খিদেও পায়, অথচ বাকি সময়টুকু উপোস করে থাকতে হবে। এক প্রতিবেশী কাকিমা ছিলেন, তিনি কোণে সাজাতেন। তার উপর দায়িত্ব পড়েছিল আমাকে সাজাবার। আমাকে সাজিয়েছিলেন ও খুব সুন্দর। মাথার মাঝখানে সিথি কেটে বেঁধেছিলেন চুল ফাঁপিয়ে বড় খোপায় ক্লিপ দিয়ে ফুলের কারুকাজ করেছিলেন। বেনারসি শাড়ি, এক বুক সোনার গয়না, নাকে সোনার নথ আর নাকছাবি, মাথায় সোনার টিকলি, পা দুটো রাঙিয়ে দিয়েছিলেন আলতায়, নুপুর বেঁধেছিলেন পায়ে। অনেকের মুখে বলতে শুনেছিলাম একেবারে সাক্ষাৎ দুর্গা প্রতিমা। মনে মনে ভাবছিলাম, আমার এ সাজ এ তো তোমারই জন্য রাজকুমার। বিয়ের লগ্ন ছিল একটু রাত্রে। যদিও খিদেতে পেট চুইচুই করছে, তবু উপায় নেই। বিয়ে সম্পূর্ণ না হওয়া অবধি কিছু মুখে দেওয়া যাবে না। বিয়ের আসর করা হয়েছিল নিচের ঘরেই। কনের সাজে বসেছিলাম। এক ঘর লোক। তখন সন্ধে হয়। হঠাৎ এক কলরব উঠল, বর এসেছে। আর সেই সাথে হুটোপুটি লেগে গেল বর দেখার। হট্টগোলের মাঝেও শুনতে পাই বাজনার শব্দ, আতশবাজির শব্দ। একজন এসে বলে গেল, বড় ঘোড়ায় টানা গাড়িতে করে বর এসেছে, অনেক বরযাত্রী। বাহকদের মাথায় হ্যাজাকের আলো, কত শত বাহক। হ্যাজাকের আলোয় রাত যেন সেজে উঠেছে, আতশবাজি ফাটানো হচ্ছে। তোর কি ভাগ্য রে, অনেক ভাগ্যে এমন বর পাওয়া যায়। আমার স্বপ্ন যেন সার্থক হতে চলেছে। সকাল থেকে যে প্রতীক্ষায় গুনেছি প্রহর, সেই মুহূর্ত আজ আমার সামনে, আমার মুখোমুখি। আজ আমি পরিপূর্ণ। এসো আমার রাজকুমার, আমি যে তোমারই প্রতীক্ষায়। ইচ্ছে আমারও ছিল একবার উকি মেরে দেখার, কিন্তু তার বাস্তবে সম্ভব হয়নি। অপেক্ষায় ছিলাম শুভ দৃষ্টির জন্য। অবশেষে এলো সেই ক্ষণ, বহু প্রতীক্ষিত মুহূর্ত। হাজার লোকের চিৎকার আর রঙ্গ রসিকতায়ও কিছুতেই মুখ তুলতে পারছিলাম না। মরমে মরে গিয়েছিলাম। কেউ যেন সমস্ত শক্তি দিয়ে চেপে ধরে রেখেছিল আমায়, কিছুতেই মুখ তুলতে পারছিলাম না। লজ্জায় আনত ছিল দুটি চোখ। এ যেন সেই প্রাণ চাই চক্ষু না যায়, মরি একই তোর দুস্তর লজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা এ সজ্জা। যার লাগে এত প্রতীক্ষা তিতিক্ষার অবসান, এ কোন লজ্জা প্রভু, তুমি মোরে দিলে দান। অবশেষে মুখ তুললাম, একটিমাত্র নিমেষ, আর তা যেন নিমেষে আমার সমস্ত আনন্দ, সমস্ত স্বপ্নকে ধুলোতে মিশিয়ে দিল। স্তম্ভিত হয়ে গিয়েছিলাম মুহূর্তের জন্য। নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। সুদূর কল্পনাতেও আমি ভাবতে পারিনি। মালা দিতে যাবার সময় হাত দুটো থরথর করে কেঁপে উঠেছিল। কান্না এসে গিয়েছিল আমার। বুকের মধ্যে কোথাও যেন একটা প্রচণ্ড যন্ত্রণা অনুভব করেছিলাম। যে বিয়ে নিয়ে এত স্বপ্ন দেখেছিলাম, সারাদিন ধরে যে রাজপুত্রের প্রতীক্ষায় প্রহর গুনেছিলাম, মুখিয়েছিলাম এই শুভ ক্ষণটির জন্য, সেই রাজকুমার আমার চোখের সামনে দাঁড়িয়ে, স্বপ্নের এক চির সমাপ্তির পতাকা নিয়ে। আজ বলতে বাধা নেই, সেদিন কিন্তু আমার সত্যি সত্যি কান্না পেয়ে গিয়েছিল। মনে হয়েছিল এক ছুটে চলে যাই, ঘরে গিয়ে বন্ধ করে দিই দরজা, কিন্তু না, পারিনি। যন্ত্রের মতো, একটি দম দেওয়া পুতুলের মতো সমস্ত আচার অনুষ্ঠান পালন করেছিলাম। হাসি মুখে মালা দিয়েছিলাম মধ্য বয়সী, বছর 40-এর রোগা কালো টিংটিঙে পাত্রটির গলায়। বিবাহ বাসর সেদিন আর জমেনি। দিদি, বাড়ির মেয়েরা অনেকেই নতুন বরকে নিয়ে নানান রঙ্গ তামাশার পরিকল্পনা করে রেখেছিল। জুতো লুকানো থেকে শুরু করে কানমলা দেওয়া, এমনকি কেউ কেউ ভেবে রেখেছিল ছাদনা তলায় বর যে পিঁড়ির ওপর দাঁড়াবে, তার নিচে সুপারি রেখে দেবে। নতুন বর দাঁড়াতে গেলে পিছলে ধরণীতল। কিন্তু বরের বয়স আর রাশভারী চেহারা দেখে কেউ আর সাহস পায়নি। তাই সেই অর্থে বিবাহ বাসর আর তেমন জমল না। তাছাড়া উনি এসব একেবারেই পছন্দ করতেন না। নানান হাবভাবে তার প্রকাশও ঘটিয়েছিলেন। খাওয়া দাওয়ার পর বরের জন্য বরাদ্দ ঘরটিতে গিয়ে আত্মীয় স্বজনদের সাথে এলিয়ে দিয়েছিলেন শরীর। আর আমি পাশের একটি ঘরে এক বুক যন্ত্রণা নিয়ে।
তখনকার দিনে এখনকার মতো যাতায়াতের বিশেষ সুবিধা ছিল না, আর বিয়ের লগ্ন রাতে হওয়ায় বরযাত্রী দল আমাদের বাড়িতে থেকে গিয়েছিলেন। তাদের জন্য থাকার ব্যবস্থা আগে থেকেই করে রাখা হয়েছিল। পরের দিন একসাথে যাত্রা। কনকাঞ্জলির সময় নিজেকে আর ধরে রাখতে পারিনি। মার আঁচলে ধান চাল আর মুদ্রা ফেলতে গিয়ে কেঁদে ফেলেছিলাম। সব ঋণ শোধ করে গেলাম। মা ঋণ কি কোনোদিন শোধ হয়? যাবার সময় মার গলা জড়িয়ে অনেকক্ষণ কেঁদেছিলাম। মাও কেঁদেছিল খুব। আমার যন্ত্রণা বা মনের অবস্থা মা বুঝতে পেরেছিল কিনা জানি না, তবে এটুকু মনে আছে মা আমাকে জাপটে ধরে অনেকক্ষণ কেঁদেছিল। বিয়ের অনেক দিন পরে মার মুখে শুনেছিলাম যে জামাইয়ের বয়স যে এত বেশি তা তিনিও জানতেন না। বর বরণ করার সময় জামাইকে প্রথম দেখে তারও কান্না পেয়ে গিয়েছিল। শ্বশুর বাড়িতে প্রথম পা রাখলাম। যন্ত্রের মতো সবকিছু করছিলাম, পালন করছিলাম সমস্ত স্ত্রী আচার। যেন একটা দম দেওয়া পুতুল, একটা অদৃশ্য শক্তি যেন আমাকে চালনা করছিল। আমার কিছু করার ছিল না। জীবনের রঙ্গমঞ্চে আমাকে যেন কেউ দম দিয়ে ছেড়ে দিয়েছে। কলের পুতুল আমি, চাবিটি তার হাতে। আমাকে যেমন চালাচ্ছেন তেমনি চলছি, তেমনি হাসছি, তেমনি কাঁদছি। শ্বশুরবাড়ির চৌকাঠে প্রথম পা রাখলাম। বরণডালা নিয়ে আমাকে প্রথম বরণ করেন এক বয়স্কা মহিলা। প্রথমে ভেবেছিলাম উনি আমার শাশুড়ি মা হবেন, পরে অবশ্য জেনেছিলাম উনি আমার জা। তারপরে দুধে আলতার থালায় পা রাখলাম। একজন মহিলা আমার এক হাতে ধরিয়ে দিল ধানের কুনকে, আর অন্য হাতে মাছ। সে মাছ আবার ছিল জ্যান্ত, হাতের মধ্যে তিরিং বিরিং করে লাফাচ্ছে। শক্ত করে চেপে ধরি মাছকে। বরণ করে ঘরে তোলা হয় আমাকে। দুধের বাটি উতলে ওঠে। যন্ত্রের মতো কড়ি খেলা আর অন্যান্য আচার অনুষ্ঠান পালন করছিলাম। কিছু পরিচয় পর্ব সারা হলো। কাউকে তো চিনি না, আর এত লোকজনের সাথে পরিচয় পর্ব হচ্ছে যে মনেও রাখতে পারছি না ছাই। তবু এরই মধ্যে একজনের সাথে বেশ আলাপ আর সখ্যতা হয়ে গেল। তিনি সেই মহিলা যিনি আমাকে বরণ করে ঘরে তুলেছিলেন। জানলাম তিনি আমার খুড়তুতো জা, নাম লক্ষ্মী। আমাকে বললেন, তুমি আমাকে লক্ষ্মীদি বলে ডেকো। আমি সম্মতিসূচক ঘাড় নাড়লাম। তিনি সবসময় আমার সাথে আঠার মতো লেগেছিলেন সেই দিন। সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বেশ মজার মানুষ, রঙ্গরসিকতায় ওস্তাদ। আবার ট্যাক ট্যাক করে কথা বলতেও ছাড়েন না। তবে মন্দের মধ্যে ভালো লাগছিল এই ভেবে যে এত অপরিচিত লোকজনের মাঝে একজনকে তো অন্তত কাছে পেলাম। সেদিনের রাতটা ওনার সাথেই কাটিয়েছিলাম। তবে চমক আরও বাকি ছিল। ফুলসজ্জার সেই রাতের কথা আজও ভুলতে পারি না। নিমন্ত্রিত অতিথিদের খাওয়ানো দাওয়ানোর স্বার্থে বেশ রাত হয়ে যায়। তারপর আমার বাড়ির লোকজন খাওয়া দাওয়া সেরে ঘরে বসে আছি। এক ঘর লোকজন হঠাৎ লক্ষ্মীদি কোলে করে দুটি বাচ্চাকে নিয়ে এসে আমার কোলে তুলে দেয়। একটি ছেলে আর একটি মেয়ে। মেয়েটির বয়স বছর 2 আর ছেলেটির বছর 4। ঘুমে ঢুলছে। নে ছেমরি, তোর ছেলে মেয়েকে এবার তুই সামলা, আজ থেকে আমার ছুটি। আমি অবাক হয়ে লক্ষ্মীদের দিকে তাকিয়ে দেখি, হা করে কি দেখছিস লো? তোর ছেলে মেয়ে তখন থেকে বায়না করছে মার কাছে ঘুমাবো। সেই প্রথম জানতে পারি আমার বরের এটি দ্বিতীয় বিবাহ। আমি কিছুক্ষণের জন্য হলেও স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। তারপর অমর নিষ্পাপ বাচ্চা দুটির মুখের দিকে তাকিয়ে বুকে টেনে নিই। এক বুক কান্না দলা পাকিয়ে গলায় উঠে আসে। টানা অনেকক্ষণ পড়তে পড়তে পিঠ টনটন করছিল। এই এক হয়েছে জ্বালা, টানা বেশিক্ষণ পড়তে পারি না। বয়স যে হয়েছে সেটা জানান দেয়। দিদার ডায়েরি পড়তে পড়তে মনটা বেদনায় ভারী হয়ে যায়। দিদার জীবনের কিছু গল্প ছোটবেলা দিদার মুখে শুনেছিলাম। আমার দাদুর ছিল দ্বিতীয় বিবাহ। দিদার বিয়ে হয়েছিল আমার দোজবরে দাদুর সঙ্গে, এটা জানতাম, কিন্তু দাদুর প্রথম পক্ষের 2 সন্তানের কথা আমি অনেকদিন জানতাম না। জানতাম দিদারই ছেলে মেয়ে, অনেক পরে জানতে পেরেছিলাম। দিদা ছিলেন অপরূপ সুন্দরী। তার এই সৌন্দর্যের জন্য এক কথায় বিয়ে হয়েছিল, এটা দিদার মুখে শুনেছিলাম। দিদাও চেয়েছিলেন একজন রূপবান পুরুষ, সেটা এই বয়সে এসে আজ বুঝি। কিন্তু যে বেদনা আর স্বপ্নভঙ্গের কথা দিদা লিখে রেখে গেছে তা পড়তে পড়তে কান্না পেয়ে গেল। সত্যি তো, একটি মেয়ে তার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে। বিয়ের দিনটা তার কাছে চিরস্মরণীয়। দিদাও দেখেছিল এমন স্বপ্ন, আর সেই স্বপ্নের ধ্বংসাবশেষও দেখেছিল বিয়ের রাত্রে। অথচ এতখানি বেদনা দিদা কোনোদিন প্রকাশ করেননি। হাসি মুখে সমস্ত কর্তব্য পালন করেছে। অজান্তে চোখ চলে যায় দেওয়ালে টাঙানো দিদার হাস্যময়ী মুখটার দিকে। কোনো কিছু আর ভালো লাগছিল না, মন খারাপ হয়ে যায়। ডায়েরি বন্ধ করে রেখে দিই, আজ রাত্রে সময় পেলে নয়তো কাল দুপুরে আবার বাকিটুকু পড়ব। গতকাল রাত্রে আর দিদার ডায়েরি নিয়ে বসা হয়নি। রান্নার মাসি আসেনি, বলা নেই কওয়া নেই, একেবারে ডুব। ফোন করে জানতে পারলাম শরীর খারাপ।
আজ আসতে পারবে না। আগে জানা থাকলে বিকালের দিকে না হয় কিছু করে রাখা যেত। এখন সব কিছু একা হাতে করতে হবে। অবশ্য রান্না তো মাত্র দুজনের, মেয়ে নেই, সে তো মাসির বাড়ি গিয়েছে। তবু একা হাতে সব কিছু করতে বেশ কিছুটা সময় গেল। বেশ কিছু আর করা হয়নি, 2টি চাল ডাল ফুটিয়ে নিলাম, আর একটা তরকারি। রাতেরটা চলে যাবে, কাল না হয় কিছু করা যাবে। অবশ্য রান্নার মাসি যে কাল আসবে তারও কোনো স্থিরতা নেই। জ্বর হয়েছে, 2-1 দিন হয়তো কামাই করবে। বরের ফিরতে অনেক দেরি হলো। আজকাল রোজই ফিরতে দেরি হয়। তারপর হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে কিছুটা বিশ্রাম। টিভিতে নিউজ চ্যানেল খুলে বসে। খাওয়া দাওয়া সারতে প্রায় 11টা বেজে গেল। থালা বাসন ধুয়ে এঁটো কাটা পরিষ্কার করতে গেল আরও কিছুটা সময়। তারপর আর শরীর চলছিল না। সারা দুপুর ঘুম হয়নি। দিদার ডায়েরি পড়ে কাটিয়েছি। সন্ধেবেলায় একা হাতে সবকিছু করা, শরীর যেন আর চলছিল না। 2 চোখের পাতায় ঘুম নেমে আসছিল। ভাগ্য ভালো আজ সকালে রান্নার বাসি এলো, নইলে বিপদে পড়তাম। বর সকাল 9টা নাগাদ কোর্টে বেরিয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়ার পর বসলাম আবার দিদার ডায়েরি নিয়ে। শ্বশুর বাড়িতে আমার নতুন নামকরণ হলো রমা। নিয়তি নামটা সবার নাকি পছন্দ হলো না। আমার যা গীতাদি বলল, নিয়তি নামটা যেন কেমন কেমন, আমি তোমাকে রমা বলে ডাকবো। কেমন? শ্বশুর বাড়িতে আসার সময় বাবার পদবিটা ফেলে এসেছিলাম, আর এখানে এসে বাবা মার দেওয়া নামটাও হারালাম। উত্তরে আমি শুধু ঘাড় নেড়ে জানিয়েছিলাম, ঠিক আছে, আমাকে রমা বলেই ডেকো। পরিচয় পর্বটা সবার সাথে সারা হয়েছিল। ভট্টাচার্য বাড়ির লোকজনদের একে একে সবাইকে জানলাম, চিনলাম। অবশ্য একদিনে কি আর সবাইকে চেনা যায়? চিনতে যে লেগে যায় সমগ্র জীবন। আমার বড় যা গীতাদি, মানুষটা বেশ ভালো ছিল। গল্পে গল্পে অনেক কথা ওনার মুখে জানলাম। আমার শাশুড়িমা গত হয়েছেন, শ্বশুরমশাই ছিলেন, জানলাম ওনার কথাও। গীতাদি ছিলেন খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। বাপের বাড়ির নাম ডাক ছিল খুব, অর্থ কম ছিল না। সেই কবে 15 বছর বয়সে বিয়ে হয়ে এ বাড়িতে এসেছিলেন। তারপর থেকে এই বাড়িটাই ওনার আপন হয়ে গিয়েছে। এই সংসারের মানুষজন নিজের হয়ে গিয়েছে। এত বড় বাড়ি, লোকজনও কম নেই। কাজের লোকও অনেক, তবু তিনি নিজের হাতে রান্নাবান্না দেখাশোনা করতেন। আমাকে বললেন, তুমি নতুন এসেছো, এক্ষুনি হেসেল ঠেলতে হবে না। কয়েকটা দিন একটু ঘুরে নাও, একটু আরাম করে নাও, তারপর না হয় হেসেল টেনো। আমি সম্মতিসূচক ঘাড় নাড়ি। লক্ষ্মীদি মানে আমার খুড়তুতো যা, তিনিও খুব গল্প করতে ভালোবাসতেন। দুপুরে খাওয়া দাওয়ার পর প্রায়শই গল্প জুড়তেন। চলে আসতেন আমার ঘরে। লক্ষ্মীদির মুখেই জানতে পারি আমার স্বামীরা 2 ভাই। আমার স্বামী ছোট, বড় ভাইয়ের চেয়ে আমার স্বামী বয়সে 2 বছরের ছোট। তবে বাড়িতে নাকি আমার স্বামীরই দাপট বেশি। বড় ভাই একটু চুপচাপ, নিজের মধ্যেই থাকেন বেশি। মাঝে মাঝে রোগে ভোগেন, অসুস্থ হয়ে পড়েন। তাই আমার স্বামীর কথাই বাড়িতে শেষ কথা। আমার স্বামী ইনকাম ট্যাক্সের সরকারি অফিসার, উচ্চ পদে আছেন। অনেক বড় বড় লোকজন মাঝে মাঝে বাড়িতে আসেন ইনকাম ট্যাক্সের ব্যাপারে। ইচ্ছে ছিল, মনের মধ্যে একটা সুপ্ত বাসনা, যে এই বাড়ির কথাগুলো আমার স্বামীর মুখে শুনব, তার সাথে গল্প হবে, বাড়ির কথা হবে। কিন্তু সে সৌভাগ্য আমার হয়নি। লক্ষ্মীদি খুব পান খেতে ভালোবাসতেন। মুখে একটা পান গুজে গল্প করতেন। লক্ষ্মীদির মুখেই আমার স্বামীর প্রথম বিবাহের কথা জানতে পারি। মেয়েটা বড় ভালো ছিল গো রমা, হাতের শাখা সিঁদুর নিয়ে যেতে পারল। আমাদের কি আর সে সৌভাগ্য হবে? কেন, কি হয়েছিল গো লক্ষ্মীদি? বসন্ত রোগে মাত্র 2 দিনের মাথায় মারা গেল। আমরা কিছু বুঝতেই পারিনি। বড় ঘরের মেয়ে, বাপের প্রচুর টাকা পয়সা ছিল, বিয়েতে খরচও করেছিল খুব, কিন্তু কপালে সুখ সইল না। কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। সত্যি তো, কপালে সুখ সইল না। 2 দুধের বাচ্চা। জিজ্ঞেস করলাম, ডাক্তার দেখাওনি? তা তো দেখানো হয়েছিল, কিন্তু মেয়েটা যে কাউকে সময় দিল না। প্রথম থেকে একটু রুগ্ন ছিল, তারপর 2টি বাচ্চা হওয়ার পর শরীর একেবারে ভেঙে যায়। মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তো, ডাক্তার বদ্যি লেগেই থাকতো। বাড়ির কাজও বিশেষ করতে পারতো না, ছেলে মেয়ে দুটোকেও দেখাশোনা করতে পারতো না। আমার আর তোর জায়ের কোলে পিঠে ঘুরে বেড়ায়। তারপর বসন্ত হওয়ার পর আর নিজেকে সামলাতে পারল না, চলেই গেল। এখন তুই এসে গেছিস, তোর ছেলে মেয়ে এবার তুই সামলা। খুব মা করে। চোখ চলে যায় আমার বিছানায় শুয়ে থাকা নিষ্পাপ শিশু 2টির দিকে। কি নিষ্পাপ 2টি চোখ, কি মায়াময় মুখ। এদের কি ফেলে দিতে পারি? সেদিনই ঠিক করেছিলাম, এদের আর মামা বাড়ি পাঠাবো না। নিজের সন্তানের মতো মানুষ করব, বড় করব, বিলেত পাঠাবো। নিজে লেখাপড়া শিখতে পারিনি তো কি হয়েছে?
সে স্বাদ আমার ছেলে মেয়েদের মধ্যে মেটাবো। আজকের পর্ব এই পর্যন্তই থাক। এর অন্তিম পর্ব আজ সন্ধ্যে 7:30টায় আমি আপলোড করব। আসলে গল্পটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, একবারে এতটা আপলোড করা মনে হয় না ঠিক হবে। আপনারা প্লিজ একটু ধৈর্য ধরুন, আর গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।